আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে, বাংলা ভিউ স্টুডিও থেকে সরাসরি এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাসান মোহাম্মদ শামীম। সারাদিনের খবর নামক এই অনুষ্ঠানে আপনাদেরকে জানানোর চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। দর্শক, ইতিমধ্যে আপনারা ডিসক্রিপশনে দেখে ফেলেছেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজকে একটি জুম মিটিং করেছেন এবং সেই জুম মিটিং এ তিনি বলেছেন যে সিলেটের মানুষজনকে করোনা পরিস্থিতির যে ভয়াবহ চিত্র আছে সেই ভয়াবহ চিত্র থেকে উত্তরণ করতে হলে আসলে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে হবে। দর্শক, সারা দেশের সামগ্রিক পরিস্থিতি কিন্তু করোনা পরিস্থিতি যেটি আছে খুবই খারাপ অবস্থায় আছে। দর্শক, যেটি জানাতে চাচ্ছিলাম, করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২১২ জন। গত বুধবার কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে একদিনে মৃত্যুর সংখ্যাটি ২০০ পের হয় এবং ২০০ পার হওয়ার পরে এর পরের দিন কিন্তু মারা গিয়েছিলেন ১৯৯ জন এবং এরপরে আজকে আবারও কিন্তু ২১২ জন মানুষ মারা গিয়েছেন, যা বাংলাদেশে করোনা আসার পর থেকে করোনা মৃত্যুর দিক থেকে রেকর্ড বলা চলে। এছাড়া গত একদিনে দেশে করোনার সংক্রমণ ধরা পড়েছে ১১,৩২৮ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দর্শক, এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১০,৫৪৩ জনের দেহে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬,০০৪ জনের। গত ২৪ ঘন্টায় দেশের ৬১৩টি ল্যাবে করোনা ৩৬,৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৯৫%, অর্থাৎ প্রতি ১০০টি নমুনার মধ্যে কিন্তু ৩০ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। সার্বিক শনাক্তের হার সব মিলিয়ে ১৪.৪৯%। দর্শক, করোনা থেকে মানুষ কিন্তু সুস্থ হচ্ছেন। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৬,০৩৮ জন। এর মধ্যে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন ৮,৬২,৩৮৪ জন। সুস্থতার হার ৮৬.১৯%। সর্বশেষ ২৪ ঘন্টায় যে ২১২ জন মানুষ মারা গেছেন তাদের মধ্যে, দর্শক, পুরুষ আছেন ১১৯ জন এবং নারী আছেন ৯৩ জন এবং এর মধ্যে ২টি শিশু রয়েছে। এটি হচ্ছে পুরো বাংলাদেশের অবস্থা। দর্শক, যারা মারা গেছেন ২১২ জনের মধ্যে বিশুদ্ধ মানুষ আছেন ৭ জন, ত্রিশোর্ধ্ব আছেন ১৭ জন, চল্লিশোর্ধ্ব আছেন ৪০ জন এবং পঞ্চাশোর্ধ্ব আছেন ৫৬ জন এবং ষাটোর্ধ্ব আছেন ৯০ জন। একটা সময় কিন্তু বলা হয়েছিল যারা আসলে ষাটোর্ধ্ব তাদেরকেই করোনা বেশি আক্রমণ করছে এবং করোনায় বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছেন, বয়স্ক মানুষ। কিন্তু সেই পরিস্থিতির কিন্তু অনেকটাই ভিন্নতা আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে যে চিত্রটি পাওয়া যাচ্ছে সেই চিত্রটি অনুযায়ী। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সিলেট বিভাগের যারা অধিবাসীরা আছেন আমাদের এই বাংলা লাইভে সংযুক্ত হয়েছেন, তাদেরকে জানিয়ে রাখতে চাই সিলেটেও কিন্তু ৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এবং করোনা শনাক্তের যে বিষয়টি আছে সেখানে কিন্তু আজকে ৪০০-র উপরে প্রথমবারের মতো সিলেটে করোনা শনাক্তের যে হার আছে সেটি কিন্তু প্রথমবারের মতো ৪০০ অতিক্রম করেছে। আজকে ৪৪৩ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যেটা বলছিলাম, দর্শক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি, যিনি সিলেট ১ আসনের এমপি, তিনি বলেছেন যে সিলেটের করোনা পরিস্থিতির উন্নয়নে কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে বাধ্য করতে হবে। সংক্রমণের হার কমাতে না পারলে আইসিইউ বেড বা হাসপাতাল বাড়িয়ে কোনো লাভ হবে না, এরকমটাই কিন্তু মনে করছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এ সম্পর্কিত যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে এবং এই বিষয়টির সাথে আসলে ঠিক কতটুকু আপনি একমত আছেন, সেটি কিন্তু আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। যেটা বলছিলাম, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট ১ আসনের এমপি ডক্টর এ কে আব্দুল মোমেন, তিনি কিন্তু আজকে জুম মিটিং করেছেন এবং সেই জুম মিটিং এ তিনি বলেছেন যে দেশের অন্য যেকোনো অঞ্চল থেকে সিলেটে করোনা চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার বক্তব্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অচিরেই এই পরিস্থিতি সামাল দিতে পারবো। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইতিমধ্যে দেশে প্রায় ৪৫ লক্ষ ডোজ ভ্যাকসিন এসেছে এবং পাইপলাইনে আরো ভ্যাকসিন আছে। যেটি আজকে শুক্রবার সকাল ১১টায় তারই আহ্বানে, পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানে সিলেটের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সিলেট জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধ সহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত কমিটির ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সিলেটের করোনা আক্রান্তের সংখ্যা, চিকিৎসা ব্যবস্থা, কোথায় কি উদ্যোগ নিতে হবে সে ব্যাপারে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। দর্শক, সামনে কিন্তু পবিত্র ঈদ উল আজহা আগামী ২১ অথবা ২২ জুলাই পবিত্র ঈদ উল আজহা হতে পারে এবং সেই পবিত্র ঈদ উল আজহার ব্যাপারটি মাথায় রেখে কিন্তু আজকে যে জুম মিটিং হয়েছে সেখানে কিন্তু কিছু বক্তব্য দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ঈদ উল আজহায় করোনা সংক্রমণের হার যাতে না বাড়ে, রাস্তাঘাটে যাতে কেউ পশুর হাট বসাতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি খুব একটা ভালো অবস্থায় নেই। যে লকডাউন চলছে সেই লকডাউনে কিন্তু যারা মধ্যবিত্ত আছেন, যারা উচ্চবিত্ত আছেন তারা কিন্তু ঘরের ভেতরে আছেন। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু ঘরের ভেতর থাকতে থাকতে পারছেন না। তাদেরকে কিন্তু বের হতে হচ্ছে এবং সেই বের হওয়ার কারণেই আসলে করোনার সংক্রমণ আরো বেশি ছড়িয়ে পড়ছে কিনা সেটাও কিন্তু দেখার ব্যাপার, ভাবার ব্যাপার। করোনা শনাক্তের পাশাপাশি দর্শক, আরেকটি খবর আপনাদেরকে জানাতে চাই। সেটি একটি হৃদয় বিদারক খবর, যেটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটা ফুড এবং বেভারেজ কোম্পানিতে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং আজকে দুপুর পর্যন্ত যে উদ্ধার কার্যক্রম হয়েছে সেখানে কিন্তু ৪৯ জনের লাশ শনাক্ত করা হয়ে গেছে এবং এটি আসলে এমনভাবে লাশগুলো পুড়ে গিয়েছে, সেগুলো কিন্তু শনাক্ত করার কিন্তু কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সিআইডি যেটি বলছে, তারা কিন্তু লাশগুলো লাশ শনাক্তে তারা ডিএনএ নমুনা সংগ্রহ করছে। আমি আপনাদেরকে একটু যে খবরটা পড়ে শোনাচ্ছি। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ মৃতদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা নমুনা সংগ্রহ করছে অপরাধ তদন্ত কমিটি। দর্শক, জানিয়ে রাখতে চাই, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫:৩০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্নগোপ এলাকায় হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। আজ শুক্রবার দুপুরের পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল রাতে ভবন থেকে লাফিয়ে পড়ে ৩ জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। এছাড়া আজ ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধারের খবর জানিয়েছে। লাশগুলো এতটাই পুড়ে গেছে, সেগুলো দেখে চেনা বা শনাক্ত করার উপায় নেই। এই যে ভবনটি ছিল সেই ভবনে ২০০ শ্রমিক কাজ করতেন এবং ওই ভবন সেন্ট্রাল গোডাউন হিসেবে কিন্তু এই ফুড কোম্পানি তারা ব্যবহার করতেন। ওই ভবনে বিভিন্ন জুসের ফ্লেভার, রোল, ফুয়েল প্যাকেট সহ বিভিন্ন মালামাল ছিল। আগুন লাগার পর আসলে ঠিক কত শ্রমিক আটকা পড়েছেন তা কিন্তু কেউই বলতে পারছেন না। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন যে এই আগুন নিয়ন্ত্রণে তারা সচেষ্ট ছিলেন। ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট ২০ ঘন্টা চেষ্টা চালিয়ে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। দেশের করোনা পরিস্থিতির অবস্থা যখন খুবই খারাপ তখন নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা এবং এত বেশি হতাহতের ঘটনা সেটিও কিন্তু আসলে একটি হৃদয় বিদারক ঘটনা বলে আমাদের কাছে মনে হচ্ছে। দর্শক, একটু আবহাওয়ার খবর আপনাদেরকে জানাতে চাই। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী দুদিন সিলেটে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এ সম্পর্কে যে একটি প্রতিবেদন করেছে সিলেটভয়েস.কম। তারা লিখেছে আগামী রোববার নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী সোমবার থেকে দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এদিকে আগামী ২ দিন সিলেটে বৃষ্টি একটু বেশি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ১২ জুন থেকে বৃষ্টি বাড়তে পারে কারণ তখন মৌসুমী বায়ু সক্রিয় হবে এবং দেশের মধ্যাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেটি হচ্ছে বৃষ্টির পূর্বাভাস। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম করোনা পরিস্থিতির খবর এবং সেই সাথে জানাচ্ছিলাম দেশের ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষের মারা যাওয়ার খবর এবং আরেকটি খবর জানাতে চাই, প্রধানমন্ত্রী যে ছিন্নমূল মানুষের জন্য, বাস্তুহারা মানুষের জন্য যে বাড়িগুলো উপহার দিয়েছিলেন সেই বাড়িগুলোর অনেকগুলোই কিন্তু ভেঙে পড়েছে এবং সেই ভেঙে পড়ার জন্য আশ্রয়নের বাড়ি পরিদর্শনে সিলেটে কিন্তু পিএমও এর একটা টিম তারা কিন্তু কাজ করবে বলে এরকম একটা নিউজ ছেপেছে। সেটি হচ্ছে সিলেট বি24। তারা লিখেছে যে করোনা মহামারীর কঠোর বিধিনিষেধের মধ্যেও আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শনে দেশের বিভিন্ন এলাকায় ছুটে গেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের পিএমও এর ৫টি টিম। আগামী কয়েকদিন আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত নির্মাণাধীন বাড়িগুলোর অবস্থা দেখা হবে। বিভিন্ন জেলা উপজেলা সদর থেকে প্রত্যন্ত গ্রাম চষে কিন্তু তারা এই বাড়িগুলোর অবস্থা দেখবেন। যেটা হয়েছে দর্শক, এই আশ্রয়ণ প্রকল্পগুলোর কাজ করতে গিয়ে কোনো ধরনের দুর্নীতি করা হয়েছে কিনা এবং সেই দুর্নীতির কারণে এই বাড়িগুলো ভেঙে গেছে কিনা সেটা কিন্তু দেখা হবে। এবং এই ব্যাপারটা কিন্তু খুব একটা আলোচনার মধ্যে ছিল কয়েকদিন ধরেই। এবং সিলেটেও কিন্তু বেশ কয়েকটি বাড়ি এরকম কিন্তু ফাটল ধরেছিল এবং ভেঙে পড়েছিল গত কয়েকদিনের কিছু দুর্ঘটনায় এবং সে কারণে কিন্তু মানুষজন বলছেন যে এই প্রধানমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট, যেটি আশ্রয়ণ প্রকল্প, সেখানে আসলে বিনা পয়সায় ভূমিহীন গৃহহীন মানুষকে, পরিবারকে বিনা পয়সায় জমি দেওয়া হয়েছে, ঘরের মালিকানা দেওয়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছিল যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল বলা হচ্ছিল এবং সেই কিছু, কিছু এলাকায় বাড়ির ফ্লোর ফেটে যাওয়া এবং বাড়ির ভেঙে পড়ার বিষয়টি প্রাথমিক তদন্ত করে কিন্তু কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক তদন্তে কিন্তু বলা হচ্ছে যে যেখানে ইটের সলিং দেওয়ার কথা ছিল সেটা তারা দেয়নি, ঢালাইটাও মানসম্মত হয়নি। সেটি পাওয়ার পর কমিটির পরামর্শ অনুযায়ী মেরামত শুরু করা হয়েছে। আবারও নতুন করে এই ভবনগুলোর কাজ করা হবে।
দর্শক, এই ছিল পুরো সিলেটের অবস্থা এবং পুরো বাংলাদেশের অবস্থা। জানাচ্ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম বাংলাদেশ স্টুডিও থেকে সরাসরি আপনাদেরকে। এই অনুষ্ঠান সম্পর্কিত কোনো মন্তব্য থেকে থাকলে, কোনো কমেন্টস থেকে থাকলে সেটি কমেন্টস বক্সে আমাদের লিখে জানাতে পারেন। দেখা হবে আগামীকাল একই সময়ে। জানাবো আগামীকালের গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া কিছু খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। খোদা হাফেজ।